বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, এই দুর্যোগকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এমসি কলেজ সিলেট। এবং আজকে আমি তোমাদের সাথে তৃতীয় বর্ষের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিসার্চ মেথোডোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, স্টেপস অফ সোশ্যাল রিসার্চ, অর্থাৎ স্টেজেস অফ সোশ্যাল রিসার্চ, গবেষণা পরিচালনার ধাপ, প্রক্রিয়া, গবেষণা কি, সামাজিক গবেষণা কি ইত্যাদি বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনায় অংশগ্রহণ করব। আমরা ইন্টারেক্টিভ একটি ক্লাস করতে চাই। শিক্ষার্থীরা তোমরা অংশগ্রহণ করবে, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে, তবে একটি ক্লাস সফলতার মুখ দেখে। তো চলে আসো, আমরা শুরু করতে যাই। প্রথমে আমরা বুঝি যে গবেষণা জিনিসটা কি। সাধারণভাবে কোনো নির্বাচিত বস্তু, ব্যক্তি, ঘটনা, সমস্যা সম্পর্কে প্রকৃত অবস্থান নির্ধারণ করে প্রথাভিত্তিক এবং বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ কৌশল বা প্রকল্প গঠন ও তথ্য সংগ্রহ, পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাস্তবিক জ্ঞানের নতুন নতুন দিকের উন্মোচনটাই হচ্ছে গবেষণা। অর্থাৎ যে জিনিসটি সমাজে বিরাজমান অথবা আমরা জানতাম না, সেটাকে যাচাই বাছাই করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বিজ্ঞানসম্মত উপায়ে সেই অবস্থিত কোনো তথ্য থেকে বা উপাত্ত থেকে নতুন কোনো ধারণায় বা সত্যে বা সিদ্ধান্তে উপনীত হওয়াটাকেই বলা হয় গবেষণা বা রিসার্চ। আমরা জানি রিসার্চ শব্দটি রি প্লাস সার্চ, অর্থাৎ বারবার অনুসন্ধানের মাধ্যমে নতুন কোনো সত্য বা তথ্য বা থিওরি উদ্ঘাটনকে বলা হয় গবেষণা। এটা প্রাচীনকাল থেকেই চলে এসছে, সেই ফরাসি সময়কাল থেকেই এই গবেষণার মাত্রাটি রিসার্চই থেকেই এর আবির্ভাব শুরু হয়েছে এবং বর্তমান সময়েও প্রত্যেকটি বিষয়ে গবেষণা চলে এসছে। আমরা যদি গবেষণাটিকে এভাবে ব্যাখ্যা করি, রিসার্চ RESEARCH, তাহলে আমরা ব্যাখ্যায় বলি রেশনাল ওয়ে অফ থিঙ্কিং, এক্সপার্ট এন্ড ড্রাস্টিক treatment, search for solution, exactness, analytical analysis, adequate data, relationship of fact, carefulness, records, constructive attitude, condolence and hard work. তাহলে এখন আসো আমরা সামাজিক গবেষণা কি সেই সম্পর্কে একটু ধারণা নেই। প্রকৃত অর্থে সামাজিক বিজ্ঞানে অনুসৃত বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়াকে বলা হয় সামাজিক গবেষণা। সমাজবদ্ধ জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে, সেখান থেকে সকল ঘটনাই গবেষণার বিষয় নয়। উদ্দেশ্য প্রণোদিত, প্রয়োজনীয় এবং মূল্যায়নকৃত বা স্বীকৃত তথ্য বা উপাত্তের সাহায্যে সেখান থেকে কোনো ঘটনাকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে যাচাই বাছাই করে কোনো সিদ্ধান্ত উপনীত হওয়ার প্রচেষ্টাই হচ্ছে সামাজিক গবেষণা। সামাজিক গবেষণার কথাটিকে বৈজ্ঞানিক অর্থে ব্যবহার করা হয় প্রচলিত জ্ঞানের প্রসার সাধন,
সত্যতা যাচাই এবং যথার্থতা নিরূপণ করাই হচ্ছে সামাজিক গবেষণার অন্যতম উদ্দেশ্য। আর এই সামাজিক গবেষণার দ্বারা সামাজিক পরিস্থিতির বিচার বিশ্লেষণ সম্ভব হয়, মানবীয় কার্যাবলীর আন্তঃসম্পর্ককে জানা যায় এবং মানবীয় আচরণবিধির যথাযথতা বিচার বিশ্লেষণ করা যায়, বিজ্ঞানভিত্তিক পর্যবেক্ষণ এবং এর সামান্যীকরণ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সুতরাং আমরা বলতে পারি সামাজিক গবেষণা হলো সামাজিক জীবন সম্বন্ধে অনুসন্ধান, বিশ্লেষণ এবং ধারণা ও তথ্য গঠন করা একটি সুশৃঙ্খল পদ্ধতি, যার উদ্দেশ্য হলো প্রাপ্ত জ্ঞান ভান্ডারে সমৃদ্ধি সাধন, সংশোধন এবং যথার্থভাবে প্রতিপালন করা। সামাজিক গবেষণার অনেক উদ্দেশ্য নিয়েই হয়ে থাকে। তো আমরা আজকে এই পর্যায়ে আলোচনা করব যে এই যে সামাজিক গবেষণা বা সামাজিক গবেষণার পরিচালনা কিভাবে করতে হয়, এর ধাপগুলা কি বা প্রক্রিয়াগুলা কি, সেটাই হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়। তা আসো আমরা দেখতে যাই সামাজিক পরিচালনার ধাপগুলা কি। সামাজিক গবেষণা কার্যক্রম সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য কতগুলো পদ্ধতি বা প্রচেষ্টাকে অনুসরণ করা হয়, আর এই সকল অনুষ্ঠিত নিয়ম বা নীতিগুলাই হচ্ছে গবেষণা প্রক্রিয়া বা ধাপ, যাকে আমরা স্টেপস অফ সোশ্যাল রিসার্চ বলে থাকি। অর্থাৎ নির্দিষ্ট কিছু পদ্ধতি, পন্থা বা মেথোডোলজি ব্যবহার করে সেখান থেকে কোনো একটি পর্যায় অনুসরণ করে গবেষণা করার নামই হচ্ছে সামাজিক গবেষণা বা সোশ্যাল রিসার্চ। আমরা এখন একজন মনীষীর বিখ্যাত সমাজবিজ্ঞানী অ্যান্থনি গিডেন্সের দিক কথাই বলি। গবেষণা প্রক্রিয়ার কতগুলো সুনির্দিষ্ট এবং পরিচ্ছন্ন পর্যায় থাকে এবং সংগৃহীত তথ্যগুলো এর মধ্য দিয়ে পরিচ্ছন্নতা রূপ লাভ করে থাকে। অর্থাৎ গিডেন যথার্থই বলেছেন সুনির্দিষ্ট এবং পরিচ্ছন্ন পর্যায়, এর মাধ্যমে শুধুমাত্র তথ্যগুলো সংগৃহীত হয় এবং সেখান থেকে সেগুলো পরিচ্ছন্নতা রূপ লাভ করে। গবেষণা পরিচালনার ধাপ বা প্রক্রিয়াগুলো, একটি গবেষণাকে সামাজিক গবেষণাকে পরিচালনা করার জন্য বা ধাপ করার জন্য অনেকগুলো ধাপ বা স্টেপসকে অনুসরণ করতে হয়। আমরা একে একে সেই বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করব এবং তোমরা সেগুলোকে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রয়োজন বোধে প্রশ্ন জিজ্ঞাসা করবে, মাঝখানেও প্রশ্ন করতে পারবে। প্রথমেই আমরা দেখব সামাজিক গবেষণা পরিচালনার প্রথম ধাপ বা প্রক্রিয়াই হচ্ছে সমস্যা, গবেষণার বিষয় বা সমস্যা বা বিষয় নির্বাচন করা। দ্বিতীয় ধাপ হচ্ছে সমস্যাটাকে ডিফাইন করতে হবে, সংজ্ঞায়িত করতে হবে। সাহিত্য পর্যালোচনা বা লিটারেচার রিভিউ, গবেষণার নকশা গঠন, সুশৃঙ্খলভাবে উপাত্ত সংগ্রহ করা, উপাত্তগুলোকে প্রসেস করা বা প্রক্রিয়াকরণ করতে হয়। এটা সামাজিক গবেষণা পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। উপাত্ত প্রক্রিয়াকরণের সাথে সাথে সেই উপাত্তগুলোকে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। প্রকল্প পরীক্ষা, সাধারণীকরণ এবং ফলাফল বিশ্লেষণ করতে হয়, সেটাও সামাজিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ পর্যায় বা ধাপ। প্রতিবেদন, সর্বশেষ সামাজিক গবেষণা বা যে কোনো গবেষণাই হোক না কেন, তার জন্য একটি প্রতিবেদন প্রণয়ন এবং সেটা যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা, সেটা একজন গবেষকের অন্যতম দায়িত্ব। আমরা এখন এই যে গবেষণার ধাপ বা পর্যায়গুলোকে বললাম, আমরা একটু সেগুলাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। শিক্ষার্থীরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ?
থ্যাংক ইউ। আমরা প্রথমে আসি গবেষণার বিষয় বা সমস্যা নির্বাচন, দ্যাট মিনস সিলেকশন অফ স্টাডি এরিয়া অর প্রবলেম। সমাজ জীবনে সামাজিক উপাদান বা সমস্যার সংখ্যা শেষ নয়। এই সকল সমস্যা বা প্রবলেমগুলো হচ্ছে ইনফাইনিটিভ, অর্থাৎ শেষ নেই, অসংখ্য। এই অসংখ্য উপাদান, তাই সবগুলোই গবেষণার বিষয় হয় না। এই জন্য একজন গবেষক তার গবেষণা শুরু করার পূর্বেই গবেষণার বিষয়, অর্থাৎ তিনি কোন বিষয়ের উপর গবেষণা করতে চান এবং উক্ত বিষয়ের সাথে সম্পৃক্ত সমাজের মিথস্ক্রিয়া বা সমস্যাগুলা কি, সেগুলাকে তিনি অনুধাবন করেন। অর্থাৎ এই অসংখ্য সমস্যা থেকে বেছে নিয়েই একজন গবেষক তিনি একটি বা দুটি কোনো একটি বিষয়কে উপস্থাপন করেন এবং সেখান থেকে তিনি তার গবেষণাটিকে শুরু করেন। অসংখ্য বিষয়গুলো সামাজিক গবেষণার বিষয় নয়। এই জিনিসটি নির্বাচন করার সাথে সাথে আরো একটি বিষয় স্পষ্ট করতে হয় যে সামাজিক গবেষণা আলোচনা করতে হলে যে আমরা যে বিষয়টাকে বা সমস্যাটাকে নিলাম সেটা ভাষা নলেজ দিয়ে বা জ্ঞান দিয়ে নিলে হবে না, সেই সমস্যাটাকে সংজ্ঞায়িত বা ডিফাইন করতে হবে। এর যে প্রত্যয়গুলো আছে, ধারণাগুলো আছে, টার্মসগুলো আছে, সেই টার্মসটা দ্বারা বিশেষ অর্থে গবেষক কি বুঝাতে চাচ্ছেন সেটা তুলে ধরতে হবে। যে কোনো সামাজিক সমস্যা বা বিষয় গবেষণার বিষয় বলে বিবেচিত হয় না। সেখান থেকে গবেষক যে সমস্ত সামাজিক সমস্যা বা বিষয়কে গ্রহণযোগ্য বলে মনে করেন, এই ক্ষেত্রে সামর্থ্য, সুবিধা ও নানাবিধ সীমাবদ্ধতার প্রশ্ন জড়িত থাকে। সেই কারণে গবেষকের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সামাজিক সমস্যা উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন করা এবং তাকে সুস্পষ্ট ভাষায় সংজ্ঞায়িত করা। একটি বিষয়কে যতক্ষণ পর্যন্ত গবেষক তার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে সংজ্ঞায়িত না করবেন ততক্ষণ পর্যন্ত তার পক্ষে অভীষ্ট লক্ষ্যে গমন করা বা পৌঁছানো সম্ভব হয় না। তাই সমস্যাকে বা বিষয়টাকে সংজ্ঞায়িত করা একজন গবেষকের জন্য অতীব জরুরি কাজ। সামাজিক গবেষণা পরিচালনার ক্ষেত্রে আরেকটি বিষয় আমাদেরকে অবশ্যই অনুধাবন করতে হয়, সাহিত্য পর্যালোচনা। সেটা প্রাকৃতিক গবেষণাই হোক, সামাজিক গবেষণাই হোক, সকল ক্ষেত্রেই এই সাহিত্য পর্যালোচনা অর্থাৎ লিটারেচার রিভিউটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এই সাহিত্য পর্যালোচনা হলো বিভিন্ন মাধ্যমে রক্ষিত বা ধারণকৃত তথ্য ও ডকুমেন্ট অনুসন্ধানের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্ট পর্যালোচনা করা এবং এর স্বীকৃতি প্রদান করা। কেননা আমরা যে বিষয়ে গবেষণা করি না কেন, একজন গবেষক যে বিষয়ে গবেষণা করেন না কেন, হয়তোবা সেই প্রাসঙ্গিক বিষয়ে অথবা তার কাছাকাছি বিষয়ে অতীতে কোনো গবেষক এই বিষয়ে আরো গবেষণা করে থাকতে পারেন এবং তার প্রাপ্ত গবেষণালব্ধ ফলাফলগুলোকে কোনো একটি গবেষণা প্রতিবেদনে, পত্রিকায়, জার্নালে, গবেষণাপত্রে সেগুলা উত্থাপন করেছেন বা লেখনীতে তুলে ধরেছেন বা ডকুমেন্টারির মাধ্যমে তুলে ধরেছেন। তাই সেই সকল ডকুমেন্টগুলোকে পর্যালোচনা করা বা স্বীকৃতি দিয়ে একটি গবেষণাকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব এবং সেখান থেকে আরো সিদ্ধান্ত নেওয়া সম্ভব কেন আমরা কোন নতুন করে এই বিষয়টিকে গবেষণার পর্যায়ে নিয়ে এসেছি এবং গবেষক কেন সেই সম্পর্কে গবেষণা করতে চান। লিটারেচার রিভিউ সেই সম্পর্কে একটি সম্যক ধারণা দিয়ে থাকে। অর্থাৎ সামাজিক গবেষণার ক্ষেত্রে সাহিত্য পর্যালোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ গাইডলাইন অর্থাৎ দিক নির্দেশনা পাওয়া যায়। চূড়ান্ত প্রতিবেদনের একটি স্বতন্ত্র অংশ হিসেবে গবেষকগণ সাহিত্য পর্যালোচনা উপস্থাপন করে থাকেন। বেকার সঠিকভাবে বলেছেন, নিউ আইডিয়াস আর স্পার্কড বাই আর্লিয়ার ফাইন্ডিংস। এই যে সাহিত্য পর্যালোচনা হাজার বছর পূর্ব থেকেই বিভিন্ন বিষয় সম্পর্কে পুঁথিবদ্ধ জ্ঞান রয়েছে, সেইগুলা
দেখেই আমরা নতুন আইডিয়াগুলো সৃষ্টি করি এবং পূর্বের যে প্রাপ্তিগুলা ছিল আমাদের সেই প্রাপ্তিগুলাকে দেখে, ঘটনাগুলাকে দেখেই নতুন নতুন ধারণা বা অনুধাবন নিয়েই আমরা নতুন করে উজ্জীবিত হই বা সামাজিক গবেষণায় নিজেদেরকে একজন গবেষক নিয়োজিত করে থাকেন। তাই সাহিত্য পর্যালোচনা গবেষণার অন্যতম একটি ধাপ। একজন গবেষক সামাজিক গবেষণা পরিচালনার ক্ষেত্রে এই গবেষণার সমস্যা এবং প্রকল্প অর্থাৎ অনুকল্পকে গঠন করেন। এক্ষেত্রে একটি গবেষণামূলক সমস্যা নির্ধারণ করতে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হয়। যেন তেন অবৈজ্ঞানিক, বিশৃঙ্খল অথবা বিচ্ছিন্ন কোনো বিষয় নিয়ে গবেষণা করা যায় না। সেটাকে সায়েন্টিফিক বা পরিসংখ্যানিক উপায়ে যথাযথভাবে অনুসরণ করেই একটি উত্তম বা সফল সামাজিক গবেষণাকে চালিয়ে নেওয়া সম্ভব। আর তার জন্য যে একটি গবেষণা সমস্যা বা প্রকল্প সেটাকে গঠন করতে হয়। অধ্যাপক C.R. কোথারি এর মতে hypothesis is a tentative assumption made in order to out and test its logical and empirical consequence. এই বিষয়টির মধ্যে একটি হাইপোথিসের যে অনুমানলব্ধ যে ধারণা সেটা গঠন করার কথা বলা হয়েছে। কেননা গবেষণার সমস্যা বা প্রকল্প একেবারেই সঠিক হবে তা নয়, এটা একজন গবেষকের স্বাধীনতা। তিনি একটি প্রকল্প নেবেন এবং অ্যাজাম্পশন গঠন করবেন, যে অ্যাজাম্পশনটার একটি ফলকে পাওয়ার জন্য তার গবেষণা কর্মকে ত্বরান্বিত করবে। একটা গবেষক তাকে ডাইভার্ট করার জন্য সেদিকে এই অনুকল্প বা প্রকল্পটা তাকে প্রভাবক হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ একজন গবেষক যদি নিজে একটি হাইপোথিসিস ধরে নেন যে এই যে আমি একটি সামাজিক সমস্যা নিয়েছি, যেটা নিয়ে আমি গবেষণা করব, তার ফলাফল এরকম হতে পারে, তাহলে গবেষক সেই অনুমানলব্ধ গণটিকে বাস্তবায়ন করার জন্য একটি প্রকল্প অর্থাৎ হাইপোথিসিস রূপরেখা ধারণ করে রাখেন এবং সেই অনুযায়ী তিনি তার কাজগুলাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা করেন এবং গবেষণা কর্মকে এগিয়ে নেওয়ার জন্য এটা খুবই প্রয়োজনীয় বিষয়। সামাজিক গবেষণার আরেকটি অন্যতম স্টেজ বা ধাপ হচ্ছে রিসার্চ প্রপোজাল মেকিং, যেটাকে আমরা বলি রিসার্চ ডিজাইন। একটি গবেষণা যে আমরা করব, আমরা কিভাবে করব, এই গবেষণার নকশাকে বাস্তব ক্ষেত্রে গবেষণার প্রস্তাবনা হিসাবে আখ্যায়িত করা হয় অথবা রিসার্চ ডিজাইন হিসেবে কেউ কেউ আখ্যায়িত করে থাকেন। গবেষণার কাজ কিভাবে অগ্রসর এবং সম্পাদিত হবে সেই সম্পর্কে রূপরেখা প্রণয়ন করতে হয়। এই রূপরেখাই হলো গবেষণার নকশা। যদি এই পূর্বের রূপরেখা না থাকে তাহলে একজন গবেষক সঠিকভাবে তার এই ডাইমেনশনকৃত গবেষণার কর্মকে এগিয়ে নিতে পারেন না। তিনি এই নকশার মধ্যে গঠন করে থাকেন তিনি কতদিনে কি কাজটি করবেন, তার সমস্যাটি কোথায়, কতদিন সময়সূচি নেবেন, তার কি পরিমাণ সময় লাগতে পারে, উপাত্ত সংগ্রহটা তিনি কিভাবে করবেন, মাঠ কর্মী কিভাবে নিয়োগ করবেন, সুপারভাইজারটাকে কিভাবে খাটাবেন এবং সেখান থেকে তিনি কিভাবে এই সকল সংগৃহীত কাঁচা ডাটাগুলাকে কাজে লাগিয়ে একটি সিদ্ধান্তে যাবেন, শ্রেণীবদ্ধ করবেন, এই সকল সবগুলো বিষয়কে একজন গবেষককে গবেষণা নকশার মধ্যে নিয়ে আসতে হয়, নতুবা তিনি সেই গবেষণাটির সঠিক ফলাফল নাও পেতে পারেন এবং সেটা সময় ক্ষেপণ হতে পারে। অর্থাৎ গবেষণার কাজ সঠিকভাবে অগ্রসর এবং সম্পাদিত করার পূর্ণ রূপরেখা প্রণয়ন করতে হবে। আর এই পূর্ণ রূপরেখা প্রণয়ন করা এটাই হচ্ছে একটি গবেষণা নকশা অথবা রিসার্চ প্রপোজাল মেকিং, যাকে আমরা রিসার্চ ডিজাইনও বলে থাকি।
শিক্ষার্থীরা আমরা এই যে গবেষণার ধাপগুলো একে একে বলছি, সেগুলোর দিকে লক্ষ্য রেখে আমরা দেখবে যে আরো কিছু গুরুত্বপূর্ণ ধাপগুলো রয়েছে। এই যে একটি বললাম গবেষণার নকশা বা ধাপ, এর যে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র উপবিভাগ আছে সেগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হয়। যে গবেষণা সম্পর্কে কি ভূমিকা রয়েছে সেই ভূমিকা থাকতে দেখতে হবে, প্রত্যয়সমূহের কার্যকরী সংজ্ঞা দিতে হবে এবং গবেষকের ক্ষেত্র অনুযায়ী, ফিল্ড অনুযায়ী, সেক্টর অনুযায়ী সংজ্ঞায়িত হবে। বিশেষ অর্থেই সেটা নয়, গবেষণক এর ইচ্ছে বা সেক্টর অনুযায়ী সেটা সংজ্ঞায়িত হবে। একটি প্রকল্প গঠন করবেন তিনি, গবেষণার পদ্ধতি নির্ধারণ করবেন, সেই নকশার মাধ্যমে তিনি কিভাবে সেই কাজগুলাকে আগাবেন। গবেষক কেন সেই গবেষণাটা করবেন, নিশ্চয়ই একটি উদ্দেশ্য থাকবে। আমরা জানি যে কোনো সামাজিক গবেষণাই হোক, প্রাকৃতিক গবেষণাই হোক, উদ্দেশ্যগুলো হচ্ছে একটি উদ্দেশ্য প্রণোদিত। সেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যই এই গবেষণার সেক্টরগুলোকে হাতে নেওয়া হয় এবং একটি সফল দ্বারপ্রান্তে যাওয়ার চেষ্টা করা হয়। তিনি যে গবেষণা করছেন, এই গবেষণা নকশার মধ্যে একজন গবেষক বুঝতে চেষ্টা করবেন এই যে গবেষণাটা করছি তার গুরুত্ব কি, প্রয়োজনটা কি, সেই গুরুত্ব বা প্রয়োজনটা অনুধাবন করবেন। অনুধাবন করেই তিনি এই গবেষণা নকশাটাকে স্থাপন করবেন। এবং গবেষণা নকশার মধ্যে আরো যে বিষয়টা নিয়ে আসবেন, তথ্য বা ডাটা, যেটা কাঁচামাল বলে গণ্য হয়, সেটা ছাড়া কিছুতেই একটি গবেষণা সম্ভব নয়। তাই যে কোনো, আমরা কারণ জানি যে বিষয়টা জানলে বা জানা থাকলে জ্ঞান বাড়ে। ডক্টর আবু তাহের একটি সংজ্ঞা, উত্তম সংজ্ঞা, যা জানা থাকলে জ্ঞান বাড়ে, তাই হচ্ছে তথ্য। আর এই সকল তথ্যের মধ্যে সবগুলোই আবার উপাত্ত নয়, স্বীকৃত তথ্যগুলাই শুধু উপাত্ত হয়। আর এই তথ্যের উৎসগুলা কোত্থেকে আসবে সেই বিষয়ে গবেষক প্রাথমিকভাবে একটি রূপরেখা প্রণয়ন করবেন। একজন গবেষক অনন্তকাল সময় পাবেন না তার গবেষণা কার্যটিকে সম্পাদন করার জন্য। তাই সময়সূচি নির্ধারণ করা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটাও তিনি তার গবেষণা নকশার মধ্যে গুছিয়ে নিয়ে আসবেন। কতদিন সময় করবেন? সর্বোপরি যে কোনো ধরনের কাজ, গবেষণা, প্রাকৃতিক গবেষণা, সামাজিক গবেষণা, যাই হোক না কেন, তা সম্পাদন করার জন্য অর্থ বা বাজেটের প্রয়োজন রয়েছে। সেই বাজেটটা কতটুকু দরকার, সেই বাজেটটা কোত্থেকে আসবে, সেই গবেষক তার বাজেটের উৎসটি কোথায়, সেই বাজেট দিয়ে তিনি কিভাবে সংকলন করবেন, তাকে রূপরেখা প্রণয়ন করতে হবে। যে কত দিনে তিনি উপাত্ত সংগ্রহকারীদেরকে তিনি কত পরিমাণ বাজেট প্রণয়ন করবেন, সুপারভাইজিং এর জন্য তিনি কি পরিমাণ খরচ করবেন, এখানে উপকরণের জন্য তিনি কতটুকু খরচ করবেন, প্রিন্টিং বা ইত্যাদি কাজের জন্য তার কতটুকু বাজেট প্রয়োজন হতে পারে, রিপোর্ট প্রণয়নের জন্য তার কি পরিমাণ বাজেট লাগতে পারে, ইত্যাদি বিষয়গুলোতে বিবিধ খরচের জন্য কি হতে পারে, প্রত্যেকটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খানুভাবে একজন গবেষককে এই গবেষণা নকশার মাধ্যমে নিয়ে আসতে হয়। আর বাজেট ছাড়া সেটা সম্ভব নয়। তাই এই গবেষণা নকশার মধ্যে একজন গবেষককে অবশ্যই একজন কর্মচারী অথবা ডাটা সংগ্রহকারী এবং গবেষণা সহযোগীও নিয়োগ দিতে হয়। প্রয়োজন অনুযায়ী কম বা বেশি হতে পারে, কিন্তু এটা প্রয়োজন। এবং সে সকল কর্মচারী বা ডাটা সংগ্রহকারী কোনোভাবে যাতে ম্যানিপুলেটেড বা বায়াস না হয় এবং প্রশিক্ষণ থাকে, সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখেই মাঠ পর্যায়ে অথবা দ্বিতীয় পর্যায়ে নিয়োগ করে সেখান থেকে উপাত্ত বা ডাটাগুলোকে সংগ্রহ করতে হয়। এবং প্রয়োজন বোধে বিশেষজ্ঞ পরামর্শ বা নির্বাচন করতে হয়। সর্বোপরি একটি গ্রন্থপঞ্জি লক্ষ্য করতে হবে, কোথা থেকে তিনি নিয়েছেন, সাইটেশন গুলা কোত্থেকে আসলো, সাইটেশনের গ্র্যাভিটি কতটুকু, কোন কোন পুস্তক তিনি পড়েছেন, গবেষণাগুলোকে পড়েছেন, সেইগুলাকে শ্রদ্ধার সাথে স্বীকৃতি প্রদান করে অবশ্যই একটি গ্রন্থপঞ্জি বা বিবলিওগ্রাফিকে তিনি উপস্থাপন করবেন। এবং এটা এখানকার কৃতজ্ঞতা স্বীকারের সর্বশেষ একটি হচ্ছে গ্রন্থপঞ্জিতে সেগুলো আসবে।
আমরা গবেষণা পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ডাটা সংগ্রহ বা তথ্য সংগ্রহ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন এই ডাটা সংগ্রহ বা ইনফরমেশন সংগ্রহের যে বিষয় আছে সেই নিয়ে একটু কথা বলি। তথ্য সংগ্রহের আগে একজন গবেষককে গবেষণার আওতা এবং নমুনা নির্ধারণ করতে হয়, অর্থাৎ তিনি কি পরিমাণ তথ্য বা ডাটাকে ব্যবহার করবেন, রেসপন্ডেন্ট কি পরিমাণ প্রয়োজন, কি পরিমাণকে নিয়ে তিনি তার এই গবেষণাটি করতে চান সে সম্পর্কে একটি আওতা বা নমুনা অবশ্যই পরীক্ষণ করতে হবে। অসংখ্য ডাটা নিয়ে এই গবেষণা কর্ম সম্পাদন করা জটিল, দুরূহ এবং সময় সাপেক্ষ হয়। তাছাড়া একজন গবেষককে যে সমগ্র থেকে একটি প্রতিনিধিত্বশীল অংশকে স্যাম্পল হিসেবে নিতে হবে, কেননা আমরা যদি মনে করি যে কোনো একটি সমগ্র দেশের বা বিশ্বের সকল বিষয়কে নিয়ে আমরা কাজ করবো, তা নয়। আমরা বিশ্বের কোনো একটি দেশ, সেই দেশের কোনো একটি অংশ, সেই অংশের কোনো একটি ইউনিটকে নিয়ে ধরবো, অথবা একটি রাষ্ট্রের একটি জেলার কয়েকটি উপজেলার র্যান্ডম বেসিস স্যাম্পল ডাটা নিয়ে আমরা সেই কাজগুলোকে আগাবো এবং সেখান থেকে একটা প্রতিনিধিশীল উপাত্তকে ব্যবহার করে শুধুমাত্র আমরা আমাদের কাজটাকে নিয়ে সমগ্র হিসাবে ব্যবহার করে আমরা একটি কনক্লুশন বা উপসংহার বা সিদ্ধান্ত টেনে থাকি। আর এই তথ্য সংগ্রহ করার জন্য কিছু পদ্ধতিও একজন গবেষককে অবলম্বন করতে হয়। আমরা জানি এই সকল তথ্য সংগ্রহের উপায় দুটি উৎসের দিক থেকে, একটি হয় প্রাথমিক উৎস বা প্রাথমিক উপাত্ত, আর একটি হচ্ছে মাধ্যমিক উপাত্ত অথবা সেকেন্ডারি ডাটা। আমরা এখন প্রাথমিক উপাত্ত নিয়ে যদি দেখি, খুব কথা থেকে বোঝা যাচ্ছে যে প্রাইমারি ডাটা মানে হচ্ছে একজন গবেষক গবেষণাকালীন সময়ে তিনি একেবারে নিজ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে সরাসরি জরিপ, পর্যবেক্ষণ অথবা পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে তিনি যখন এই সকল উপাত্ত সংগ্রহ করে থাকেন সেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত। অর্থাৎ সরাসরি রেসপন্ডেন্টের নিকট অথবা সাক্ষাৎ প্রদানকারীর নিকট গিয়ে সেখান থেকে যে সকল উপাত্ত বা ডাটা সংগ্রহ করবেন সেটা অবজারভেশন মেথড হতে পারে, এক্সপেরিমেন্টাল মেথড হতে পারে, গ্রুপ ফোকাস ডিসকাশন হতে পারে ইত্যাদির মাধ্যমে যখন তিনি সেই উপাত্ত সংগ্রহ করেন সেটা প্রাথমিক উপাত্ত বলে গণ্য হয়। আবার ব্যক্তিগত সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, ডাকযোগে পত্র প্রেরণ, টেলিফোন সাক্ষাৎকার, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী নিয়োগ ইত্যাদি প্রাথমিক সংগ্রহের অন্যতম কতগুলো উৎস। শিক্ষার্থীরা, আমরা এবার আসলে দেখি মাধ্যমিক উপাত্তের বিষয়গুলা কি। মাধ্যমিক উৎসের মধ্যে পত্রপত্রিকা, জার্নাল, ম্যাগাজিন, আদমশুমারি বা জরিপের রিপোর্ট, সাপ্তাহিক বা মাসিক পরিসংখ্যান, বুলেটিন ইত্যাদিগুলো হচ্ছে মাধ্যমিক উপাত্ত। ইন্টারনেট বর্তমান সময়কালে মাধ্যমিক তথ্য সংগ্রহের গুরুত্বপূর্ণ হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। আমরা সামাজিক গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে আসি, সেটি হচ্ছে ডাটা প্রসেসিং অ্যান্ড অ্যানালাইসিস, অর্থাৎ উপাত্তের প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ। উপাত্ত বা তথ্যগুলো শুধু সংগ্রহ করলে চলবে না, একজন গবেষক সেই সকল উপাত্ত সংগ্রহ করার সাথে সাথেই প্রায়শই মাঠ থেকে সংগৃহীত তথ্যগুলো অবিন্যস্ত আকারে থাকে, যা গবেষণার উপযোগী থাকে না। এবং গবেষণার উপযোগী করার জন্য এই অবিন্যস্ত উপাত্তগুলাকে বা কাঁচা উপাত্তগুলাকে সাজানোর জন্য সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হয় এবং সেই উপাত্তগুলাকে বিভিন্ন পন্থায় সাজাতে হয়, যেগুলাকে বলা হয় উপাত্তের প্রক্রিয়াকরণ অথবা ডাটা প্রসেসিং। উপাত্তের এই প্রক্রিয়াকরণ বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পাদিত হয়। বিশেষ করে 4টি উপায়ে এই উপাত্তের প্রসেসিং গুলা হয়। একটি হচ্ছে উপাত্তের সম্পাদন অর্থাৎ এডিটিং, উপাত্তটাকে কোডিং করতে হয় গোত্র বা শ্রেণী অনুযায়ী এবং উপাত্তগুলাকে
প্রয়োজন অনুযায়ী, দূরত্ব অনুযায়ী, বিভাজন অনুযায়ী শ্রেণী বিভক্তিকরণ অথবা ক্লাসিফিকেশন করতে হয়। সর্বশেষ সারণীবদ্ধন করতে হয়। এই যে এডিটিং, কোডিং এবং শ্রেণী বিভক্তিকরণ এবং সারণীবদ্ধকরণ, এর মাধ্যমেই শুধুমাত্র ডাটাগুলোকে যথাযথভাবেই প্রক্রিয়াকরণ যায়। এই ডাটাগুলোকে সাধারণীকরণ এবং ফলাফল বিশ্লেষণ করতে হয়। গবেষণার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে অভিক্ষার মাধ্যমে যাচাই প্রক্রিয়া সম্পাদন করা এবং এর ফলে একজন গবেষক প্রকল্প গ্রহণ এবং বাতিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। সর্বশেষে একটি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিপোর্ট প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন। একজন গবেষককে একটি রিপোর্ট প্রস্তুত করতে হয়। রিপোর্টের জন্য প্রথমেই তাকে কয়েকটি বিষয়কে উপস্থাপন করে নিতে হয়। যেমন শিরোনাম থাকতে হবে। শিরোনামগুলোর মধ্যে প্রথমেই গবেষণা এবং প্রতিষ্ঠানের নাম থাকবে এবং একটি মুখবন্ধ বা কৃতজ্ঞতা স্বীকার থাকতে হবে এবং সূচিপত্র থাকবে। আর গবেষণার রিপোর্টের মধ্যে একটি মূল বডি বা বডি অফ দ্য রিসার্চ থাকবে, যেটা কতগুলো উপবিভাগে থাকবে। সেখানে থাকবে প্রথমত ভূমিকা, গবেষণার সমস্যা বা বিষয়বস্তু, গবেষণাটির উদ্দেশ্য কি, গবেষণা বা প্রকল্পের অনুমানটা কিটা, গবেষণার পদ্ধতি কি, কি পদ্ধতির নমুনা তিনি ব্যবহার করছেন, উপাত্ত সংগ্রহের উপকরণ এবং যন্ত্রপাতি কি লাগবে, গবেষণার নকশা এবং প্রক্রিয়াগুলা কি, ফলাফলকে তিনি উপস্থাপন করবেন এবং একটি সারাংশ দিবেন বা অ্যাবস্ট্রাক্ট প্রণয়ন করবেন। সর্বশেষে সেই প্রতিবেদনের মধ্যে তিনি নির্দেশিকা বা প্রারম্ভিক গ্রন্থপঞ্জি বলবেন, কোথা থেকে তিনি নিয়েছেন সাইটেশনগুলো, বইয়ের সাহায্য নিয়েছেন সেগুলাকে তিনি স্বীকার করবেন এবং পরিশিষ্ট যদি থাকে ছক, বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের অ্যাব্রিভিয়েশন, সেগুলোকে একজন গবেষক সেখানে গিয়ে তুলে নিয়ে আসবেন। এই গবেষণার প্রাপ্ত ফলাফল এবং সিদ্ধান্ত সমূহ প্রয়োজনীয় সুপারিশ সহ কর্তৃপক্ষের নিকট পেশ করার জন্য যে বিবরণী প্রস্তুত, তাই হচ্ছে গবেষণা প্রতিবেদন। অর্থাৎ গবেষণার এই প্রতিবেদনটি যত আকর্ষণীয় হবে তত এই কর্তৃপক্ষের নজরে কাড়বে, সেটা সমাজের প্রয়োজনে আরো সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকার বা কর্তৃপক্ষের নিকট গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে থাকে। তাই একজন গবেষককে খুব গুরুত্বের সাথে রিপোর্ট প্রিপারেশন এবং প্রেজেন্টেশনের দিকে নজর দিতে হয় এবং এই সুন্দর একটি রিপোর্ট প্রেজেন্টেশন পরবর্তীকালেও গবেষক অন্য গবেষককে সেখান থেকে বিভিন্ন ধরনের প্রাপ্তি নিয়ে, ফলাফল নিয়ে নতুন কোনো সত্যে গবেষণা করার জন্য উৎসাহিত করে থাকে। আমরা আজকে দেখলাম যে বড় করে একটি গবেষণা ধাপ বা ধাপগুলা যদি একে একে করতে যাই, আমাদেরকে প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে যথাযথভাবে সম্পাদন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালে তোমরা নিজের প্রতি যত্ন নিবে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, পরিবারের প্রতি খেয়াল রাখবে, সর্বোপরি পড়ালেখা করবে এবং সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। এই বলে আজকে আমি আমার এই পাঠ শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তীতে আরেকদিন অন্য একটি শ্রেণীতে। সবাইকে ধন্যবাদ।